বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, বলো কেমন আছো, কি অবস্থা? তোফায়েল আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমার কাজ কবে শেষ হবে বলো তো? ফিরবে কবে? তা তাড়াতাড়ি ফিরবো। কণ্ঠ খানিকটা দুষ্টুমি করেই বলে। সাথে আমার অরিন ভাবিকে নিয়ে এসো। কথাটা বলেই ফেক করে হেসে উঠল কণ্ঠ। তোফায়েলও হাসলো। আরে ছাড় তোর কথা, মেয়েটা পাগল। কণ্ঠ বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ওই মেয়েটা একদম কিন্তু আমার মতো। তোফায়েল আনমনেই বলে উঠল, খুবই চঞ্চল, একদম তোর মতো। ওহো, তাহলে তাড়াতাড়ি ভাবি বানিয়ে নিয়ে আসো। তোফায়েল সূক্ষ্ম শ্বাস ফেলল। আচ্ছা রাখছি, আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কিয়ৎক্ষণ আকাশের দিকে তাকিয়ে সময় কাটালো তোফায়েল। এরপর ঘুমাতে চলে গেল। তনয়া আহমেদ রান্না করছে। ওদিকে আনিকা আহমেদ সবাইকে খাওয়ার জন্য টেবিলে আসতে বলে। আনিকা আহমেদের মন খারাপ। ছেলেটা কতদিন হলো বাড়িতে নেই। মা, আজকে কি রান্না হয়েছে? টেবিলের একটি চেয়ারে বসলো রিয়া। ওর পাশে বসেছে সাহাদ আহমেদ এবং আহাদ আহমেদ। আনিকা আহমেদ সবাইকে প্লেট দিতে দিতেই বলল, আজকে তোর বড় মা রান্না করেছে ঝাল ফ্রাইয়ের সাথে ফ্রাইড রাইস। রিয়া প্রচন্ড খুশি হয়। ওয়াও, এতদিন পর! মা, ভাইয়া তো এগুলো বেশ পছন্দ করে। সূক্ষ্ম শ্বাস ফেললো আনিকা। কি জানি ছেলেটা ওখানে কি খাচ্ছে না খাচ্ছে। আহাদ আহমেদ আনিকা আহমেদকে আশ্বাস দিয়েই বললেন, আনিকা বোন, চিন্তা করো না, তোফায়েল আর মাত্র কিছুদিনের মধ্যেই চলে আসবে। হ্যাঁ ভাইয়া, আমারও তুফাইলের জন্য মনটা খারাপ করছে। সাহাদ আহমেদ বেশ মলিন মুখে কথাটা বলল। রিয়া কি যেন একটা ভেবে ফোন অন করলো। তাতে কারো একটা মেসেজ আসতেই সে সবারকে উদ্দেশ্য করেই বলল, আচ্ছা মা, তোমরা খাও, আমি এখনই আসছি। রিয়া তরিতে দোতলায় ছুটল। আরে কোথায় যাস, খেয়ে নে। রিয়া শুনল না, ওপরে চলে গেল। মেয়ের এই খামখেয়ালি একদম পছন্দ নয় তার। কিয়ৎক্ষণ পর তনয়া আহমেদ খাবার নিয়ে আসেন। সবাইকে দিতে খেতে বসলো সবাই। ইয়েস জানেমান, বলেন। তোহা হাসলো। ভীষণ হাসি পাচ্ছে তার। বয়সের থেকে বড় এক পুরুষ তাকে কত ভালোবাসে ভাবতেই আনন্দ লাগে। তোহা সানকে খানিকটা বিরক্ত করার জন্য বলে। তোহা মিনমিনিয়ে বলে, বলছি আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সান ঠোঁট কামড়ে হাসে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দিল সান। তোহা অবাক হলো, ফোন রেখে দিল কেন? আধা ঘন্টা পর আবার সান ফোন করলো তোহাকে। তোহা বেশ গম্ভীর কণ্ঠেই বলল, কি হয়েছে? সান স্মিত হেসেই বলল, বাইরে আসো, দাঁড়িয়ে আছি। তোহা পা টিপে টিপে বাইরে এলো। 2-3টে ফ্লেভারের আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে সান। আইসক্রিম? তোহা বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো। সান টুপ করে তোহার কপালে চুমু এঁকে দেয়। আমার জানের একটা টুকরো কিচ্ছু চাইবে আর আমি দেব না, এটা কি সম্ভব? তোহা মিষ্টি হাসি দেয়। সান এখানেই থেমে নেই, আচমকা জড়িয়ে ধরে তোহাকে। কি করছেন? চাচি জেগে যাবে। উপস, সরি, ভুলে গেছি। এরপর দুই প্রেমিক যুগল বাইরের উঠানে বসে আইসক্রিম খায়। সারাদিন গা গুলে উঠেছে নীলার। কেমন জানি লাগছে তার, বারবার বমি বমি হচ্ছে তার। বিকেলের দিকে সাফিন অফিস থেকে বাড়ি ফিরে দেখলো নীলা বিছানায় শুয়ে আছে। পরনের স্যুট খুলে ডিভানের ওপর রেখে দেয় সাফিন। কি হয়েছে নীলা, শরীর খারাপ? নীলা পিট পিট চোখে তাকায় সাফিনের দিকে। ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে। সাফিন কপালে হাত দেয় নীলার, জ্বর আছে কিনা দেখতে। জ্বর তো নেই, তাহলে কি হয়েছে? নীলা আলতো হাতে আঁকড়ে ধরে সাফিনকে। কষ্ট হচ্ছে খুব। ওহো, ঘুমাও, কাল সকালে ডাক্তারের কাছে যাব। নীলা সাফিনের বুকে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। সহিতা নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে বলে রেখেছে তুর্য এমন একটা ইডিয়েট মেয়েকে বিয়ে করেছে যে অলওয়েজ বোকার মতো কাজ করে, কোনো কিছুতেই পারফেক্ট নয়, এমন কি কলেজের পরীক্ষায় পাশ করতে পারে না। সবাই বেশ মজা ওড়ায় তুর্যের।
সহিতা ঠিক করে সবার কাছে হেনস্থা করবে তুর্যকে। কলেজ ক্যাম্পাসে বসে আছে সবাই। সবে মাত্র একটা ক্লাস শেষ করলো। কণ্ঠ শিডিউল চেক করে দেখছে দ্বিতীয় ক্লাস তুর্য স্যারের। কেন জানি আজকে ওনার ক্লাস করতে একদম ভালো লাগছে না কণ্ঠের। বেল বেজে উঠলো, সবাই ক্লাসের দিকে ছুটে। তুর্য সেকেন্ড ইয়ারের ক্লাস শেষ করে খানিকটা রেস্ট নিচ্ছিল। বেল শুনে ফের নিজের আরেকটি ক্লাস নেওয়ার জন্য অফিস রুম থেকে বেরিয়ে ক্লাসরুমের দিকে রওনা দেয়। ক্লাসে ঢোকা মাত্র সবাই চুপ করে গেল। তুর্য বই টেবিলের উপর রেখে বোর্ডে লিখতে শুরু করে। পুরোটা ক্লাস কণ্ঠ অমনোযোগী ছিল। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার সুদর্শন বরের দিকে। বার কয়েক আর চোখে তাকায় তুর্য, অতঃপর আবারও নিজের কাজে মন দেয়। ক্লাস শেষে সবাই নোটিশ বোর্ডে যায়। অ্যাসিস্ট্যান্ট বলেছে নোটিশ দেওয়া হয়েছে। সবাই ওখানে গিয়ে নোটিশ দেখে আনন্দ উৎফুল্ল হয়ে উঠল। ট্যুরের প্রোগ্রাম নিয়ে লেখা হয়েছে, সম্পূর্ণ খরচ কলেজ কর্তৃপক্ষের। যারা যাবে তারা নাম রেজিস্ট্রেশন করতে বলেছে। সবাই নাম রেজিস্ট্রেশন করলেও কণ্ঠ করলো না, এটাকেও দেখেনি। অফিসের একজন সহকর্মী অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন হসপিটালে ভর্তি আছে। তাকে দেখার জন্য হসপিটালে গেল তোফায়েল। তার কথা হলো সে একজন কর্মী হলেও মানুষ তো, অবশ্যই একজন বস হওয়ার দরুন তাকে এক নজর দেখা উচিত। হসপিটালে পা রাখতেই রিসেপশনে মিস ক্যাথিয়ানকে দেখতে পায়। তোফায়েল এগিয়ে গেল ওনার দিকে। মিস ক্যাথিয়ান, আপনি এখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখে মিস ক্যাথিয়ান। তোফায়েলকে দেখে বেশ খুশি হলেন। মাই বয়, ওঠো। তুমি আসনি কেন ভাই? আসলে মিস ক্যাথিয়ান, আমি একটু বিজি ছিলাম। তা বলুন, আপনি কেমন আছেন? আর অরিন কোথায়? মিস ক্যাথিয়ানের কপালে ভাঁজ পড়ল। গলা ধরায় বলল, ইউ নো হরণি হসপিটালে অ্যাড আসে। কি বিষয় নিয়ে বলল তোফায়েল। অ্যাকচুয়ালি তোমার সাথে মিট করতে গিয়েছিল অরণি, দেন ওর অ্যাক্সিডেন্ট হয়। তোফায়েল চমকে ওঠে। হঠাৎ কেন জানি তার ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, কেবিন নাম্বার বলুন। কেবিন 12। তোফায়েল তড়িতে সেদিকে ছোটে। কেবিনের বেডে শুয়ে আছে অরিন। মাথায় ব্যান্ডেজ করা আছে, হাতেও ব্যান্ডেজ করা। অরিন? ঘাড় ঘোরাতে বেশ কষ্ট হচ্ছে অরিনের, তবুও কষ্ট করে দরজার দিকে তাকালো। তোফায়েলকে দেখে অধর টেনে হাসলো। ধরা কণ্ঠে আওড়ালো, আপনি এসেছেন? উফ, সত্যি বিশ্বাস হচ্ছে না। অরিন নিচ থেকে উঠতে চেষ্টা করে ব্যর্থ হয়। তোফায়েল ওর কাছে এসে বসে। উঠতে দিল না তাকে। খানিকটা রাগ মিশানো কণ্ঠে শুধায়, তুমি এমন কেন মেয়ে? নিজের খেয়াল রাখতে পারো না? এত চঞ্চল হতে হবে কেন? খারাপ যদি কিছু একটা হয়ে গেলে তখন কি হতো? অরিন ফিক করে হেসে উঠল। কি আর হতো, আপদ বিদায় হতো। তোফায়েল ধমকের স্বরে হিসিয়ে বলল, চুপ! এসব বলে থাপ্পড় দেবো একদম। অরিনের মুখটা মুহূর্তে আমাবস্যার রাতের মতো হয়ে গেল। ইস, কি অবস্থা করেছে নিজের। ডক্টর? ডক্টর কোথায়? আমি কথা বলছি। তোফায়েল বের হয়ে ডক্টরের কাছে গেল দেখা করতে। অরিনের ভীষণ শান্তি লাগছে। এই ছেলে নাকি তাকে ভালোবাসে না। নিজের মনেই হাসতে থাকে অরিন। ওই ডিঙ্কা চিক্কা আহা ওহো। অরিন নিজের মতো নাচতে ব্যস্ত। হঠাৎ ওকে এমন খুশি দেখে সবাই জানতে চায় খুশির কারণ। অরিন অধর টেনে হাসে, বেশ আনন্দ নিয়েই বলে, বাবাগণ, আমার সিলেকশন হয়ে গেছে। আহা ওহো। কি? সবাই একসাথে বলে ওঠে। অবশেষে সবাই তারিফের আনন্দে আনন্দিত হয়। ছেলেটা অনেকদিন ধরে চেষ্টা করেছে। অনেকগুলো অডিশন দেওয়ার পরেও ফল পায়নি। তবে এইবার হয়েছে। কণ্ঠ সবার মাঝখান থেকে বলে ওঠে, দেখ তারিফ, তুই যেহেতু চান্স পেয়েছিস সেক্ষেত্রে আমাদের একটা ট্রিট চাই। হ্যাঁ রে, সবাই ট্রিট নিয়ে ছাড়বো। সবাই এক প্রকার চেপে ধরে তারিফকে। অবশেষে সবাইকে শান্ত করতে বলে ওঠে, ওকে ওকে, সবাই পাবি, কিন্তু এখন চল ক্লাসে যাই। বাড়িতে আসা মাত্র দেখলো বিছানার উপর ব্যাগ গোছানো। দেখে অবাক হয় কণ্ঠ। এগুলো কার? ব্যাগ খুলে দেখে ভেতরে কণ্ঠের কিছু জামা কাপড় রাখা আছে। আশ্চর্য, এগুলো তো আমার, কিন্তু এগুলো ব্যাগে রেখেছে কে? আমি। পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ফিরিয়ে তাকালো কণ্ঠ। তুর্য দাঁড়িয়ে আছে। এগুলো তোমার, আমিই গুছিয়ে দিলাম। কণ্ঠ সূক্ষ্ম শ্বাস ফেলেই বলল, কেন?
তুর্য দরজার সাথে হেলান দিয়ে আওড়ালো। তুমি নাকি ট্যুরে যাবে না? দেখলাম তো নাম নেই। কণ্ঠ আগের ন্যায় বলে। হ্যাঁ, ইচ্ছে নেই আমার। তুর্য স্মিত হাসলো। তাই? যাক, তোমার কষ্ট করতে হয়নি, আমিই তোমার নাম দিয়ে দিয়েছি। কণ্ঠ নাক মুখ কুঁচকে দেয়। কেন দিলেন? আমি তো যাব না। তুর্য দুষ্টুমি করে বলে। আমি কোলে করে নিয়ে যাব। কণ্ঠ রাগে গজগজ করে ওঠে। আপনি এমন কেন করছেন স্যার? তুর্য বেশ ভাব নিয়েই বলে। কারণ আমি তোমার স্যার এবং হাজবেন্ড। কণ্ঠ মুখ বাঁকিয়ে ফেললো। ভীষণ রাগ হচ্ছে। সে যে রেগে আছে তার তো কোনো পাত্তাই নেই। রাগ ভাঙানোর চেষ্টাই করলো না তার। আমি যাব না। তুর্য কণ্ঠের নিকটে আসে। কণ্ঠের ওড়নার অংশ শেষাংশটুকু হাতে তুলে নিল, হাতের মধ্যে পেঁচিয়ে ধরে। কণ্ঠ ভ্রুকুটি করে তাকালো। কি হচ্ছে এটা? তুর্য আরো খানিকটা কাছে আসলো, ফিসফিস করেই বলল। বউ গো, এত রাগ কেন? কণ্ঠ চোয়াল শক্ত করে নেয়। চোখ দুটো তার চিকচিক করছে ইতোমধ্যে। অবশ্যই লুকানোর বৃথা চেষ্টা করলো কণ্ঠ। তার চোখ এড়ালো না তুর্যের। খুব কষ্ট হচ্ছে? তুর্য এহেন প্রশ্নে শুনে টুপটাপ পানি পড়ছে কণ্ঠের চোখ দিয়ে। রাগ মেশানো কণ্ঠে বলে ওঠে। আমার কাছে কি চাই আপনার? আমি আপনার বউ না, বুঝলেন? কি হয়েছে কণ্ঠ? তুমি তো আমার বউ। কণ্ঠ ঝাঝালো কণ্ঠে বলে। আমি কেন বউ হব? সহিতা ম্যাডাম আছে তো। তুর্য কণ্ঠকে আলগোছে জড়িয়ে ধরে। কণ্ঠ এক পর্যায়ে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কষ্ট পায় না। শহীদ আমার বন্ধু, ওর সাথে শুধু ফ্রেন্ডশিপের সম্পর্ক, আর তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী হও। কণ্ঠ ফুপিয়ে উঠল। ওনার সাথে এত হাসাহাসি করলেন কেন? এত কিসের কথা? তুর্য কণ্ঠের মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে। হুম, ও আমাদের ইনভাইট করতে এসেছিল। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসবে, ওখানে ওর সাথে যেতে বলেছে। কিন্তু আমার তো বউ আছে, আমি তোমার সাথে যাব। সত্যি? অবশ্যই, তুমি থাকতে অন্য কারোর সাথে যেতে যাব কেন? কণ্ঠ বেজায় খুশি হয়ে উঠল। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তুর্যকে। তুর্যের হাতের বাঁধন দৃঢ় হয়। পুরো রুম জুড়ে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জর্জেটের শাড়ি পরেছে কণ্ঠ, হাতে পাথর বসানো চুড়ি, আর সেই চুড়ির সাথে মিল রেখে গলায় সিম্পল একটা নেকলেস পরেছে কণ্ঠ। আয়নায় নিজেকে বার কয়েক দেখে নিচ্ছে। বেশ লাগছে তাকে আজ। লাগবেই তো, সবকিছু তুর্য নিজে সিলেক্ট করে দিয়েছে। পরনে ব্ল্যাক স্যুট তুর্যের। দুজনে মিলে পার্টিতে মাত্র এসেছে। এতদিন পর সব ফ্রেন্ডস দেখে বেশ ভালো লাগছে তার। এখন তো আগের মতো আর কথাই হয় না, যে যার কাজে ব্যস্ত থাকে। হোয়াইট ড্রেস পরে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সহিতা। কণ্ঠ এবং তুর্যকে একসাথে আসতে দেখে প্রচণ্ড রকম রাগ হয়। তুর্য এবং কণ্ঠ একপাশে দাঁড়িয়ে ইফাত এবং আহাতের সাথে কথা বলছে। ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তুর্য কণ্ঠকে। তারই মধ্যে সিন্তা নামে তুর্যের এক মেয়ে বন্ধু ওর কাছে আসে। ও তুর্য, তুই ওকে বিয়ে করেছিস? কথাটা বলার সময় বেশ নাক মুখ কুচকে বলে সিন্তা। তুর্য বেশ গম্ভীরভাবে কণ্ঠ শুধায়। কেন, কি হয়েছে চিন্তা? সিন্তা বেশ কাচুমুচু হয়ে বলে। না মানে আমরা তো জানতাম তোর আর সহিতার বিয়ে হবে, কিন্তু এখন তো দেখছি। কণ্ঠ নিশ্চুপ। তুর্য কি বলে তাই দেখার অপেক্ষায় আছে সে। তুর্য চিন্তা বেশ বেশ কড়াভাবেই বলে। দেখ চিন্তা, আমি তোকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি। কণ্ঠ আমার ওয়াইফ। আমার ওর থেকে কোনো প্রবলেম না থাকলে আশা করি তোদেরও কোনো প্রবলেম থাকা উচিত নয়। অ্যাম আই রাইট? চিন্তার মুখ মুহূর্তে চুপসে গেল। সে আর চোখে তাকায় পেছনে দাঁড়িয়ে থাকা সহিতার দিকে। কণ্ঠ ভেতরে ভেতরে প্রচণ্ড রকম শান্তি পায়, কিন্তু একদিক থেকে তার কষ্টও হচ্ছে। আরও কিছুক্ষণ পার্টি চলে, কিন্তু তুর্য আর সেখানে থাকলো না। ক্লোজ ফ্রেন্ডদের সাথে দেখা করে চুপচাপ বেরিয়ে গেল। সহিতা আর আগে ফুসতে ফুসতে স্থান ত্যাগ করে। একটা না অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছে তুর্য। কণ্ঠ তাকিয়ে আছে তার মুখের দিকে, কিন্তু তুর্যের কোনো ভাবান্তর নেই। সে গম্ভীর মুখ বানিয়ে গাড়ি ড্রাইভ করছে। কণ্ঠ গলা খাদে নামিয়ে শুধায়। আপনার কি হয়েছে স্যার? তুর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে। কণ্ঠ বেশ কিছুক্ষণ পর কণ্ঠ লক্ষ্য করলো তারা অন্য একটা পথে যাচ্ছে। বাড়ির ঠিক উল্টো পথটা হবে হয়তো। স্যার, আমরা কোথায় যাচ্ছি? তুর্য ড্রাইভ করতে করতেই বলল। অন্য কোথাও। কেন?
বাড়ি যেতে ভালো লাগছে না, অন্য কোথাও যাই। কথাটা বলে সূক্ষ্ম শ্বাস ফেলল তুর্য। কণ্ঠ সারাক্ষণ তুর্যকে দেখল। আশেপাশে কেউ একটা নেই, মাঠের মতো একটা জায়গা, তার একটু দূরে ঝোপঝাড়। তারা ঝোপঝাড়ের পাশে কাঠে আগুন ধরে বসে আছে। যেহেতু শীতকাল, সেই জন্য বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় উষ্ণতা ভীষণ প্রয়োজন ছিল। এদিকে এসো। হাতের ইশারায় তুর্য কণ্ঠকে কাছে ডাকে। কণ্ঠ তুর্যের পাশে গিয়ে বসল। তুর্য আলগোছে জড়িয়ে ধরে কণ্ঠকে, অতঃপর প্রাণ ফিরে পায় কণ্ঠ। কোর্টে দাঁড়িয়ে আছে তোফায়েল, বারংবার হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। কিছুক্ষণ পর উপস্থিত হয় অরিন, তার সাথে আছে মিস ক্যাথিয়ান। অরিনকে বলা হয়নি তারা কোথায় যাচ্ছে। সকাল সকাল মিস ক্যাথিয়ান অরিনকে নিয়ে বেরিয়ে আসে। অনেকবার জিজ্ঞেস করার সত্ত্বেও কিচ্ছু বলে না মিস ক্যাথিয়ান। হঠাৎ কোর্টের সামনে এসে তুফাইলকে দেখে পিলে চমকে ওঠে অরিনের। আপনি এখানে? তুফাইল তাগিদ দিল। অরিনকে নিয়ে ভেতরে গেল। উকিলের সামনে দাঁড়িয়ে আছে দুজন। উকিল সাহেব একটা কাগজ দিলেন সই করার জন্য। এটাতে সাইন করো। অরিন ঠিক কিছুই বুঝতে পারলো না কিসের পেপার এটা। তুফাইল ফের বলল, কি হলো, দাঁড়িয়ে রইলে যে, সাইন করো। এটা কিসের পেপার? অরিনের কথার কোনো উত্তর দিল না তোফায়েল। পেপার এবং পেন দুটো নিয়ে ওর কাছে দেয়। সময় খুব কম, তাড়াতাড়ি করো। অরিন আর কিছু বলল না, ইভেন পেপার পড়েও দেখল না একবারের জন্য। সাইন করা মাত্র তোফায়েল বিড়বিড় করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। তুফায়েল আরও কিছু করলো এবং কি মিস ক্যাথরিনও একটি পেপারে সাইন করেন। কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতেই অরিনকে নিয়ে তুফায়েল চলে যেতে চাইল। তাহলে মিস ক্যাথিয়ান, আমরা আজ রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। বাংলাদেশ যাওয়ার কথা শুনে আশ্চর্য হয় অরিন। সে তো কিছুই বুঝতে পারল না। মিস ক্যাথিয়ান অরিনের মাথায় হাত রাখলেন। Oh my dear attorney, I hope তুমি অলওয়েজ হ্যাপি থাকবে। তোমাকে আমি খুব ভালোবাসি মাই ডিয়ার। কখনো কোনো পেন ফিল করতে ঠেইনি। আই হোপ তোমার তুফাইল তোমাকে খুব ভালো রাখবে। অরিন কিছু বুঝতে না পেরে মিস ক্যাথিয়ানের হাত শক্ত করে ধরলেন। মাম্মা, এসব কেন বলছো তুমি? আমি কি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি নাকি? আর তুফাইলেরও আপনি তো কিছু বলছেন না। তুফাইল কিছু বলতে যাবে তার পূর্বে মিস ক্যাথিয়ান বললেন, তোমার অ্যান্ড তুফাইলের মেড হয়েছে। তুমি তুফাইলকে লাভ করো, এটা সে ফিল করেছে। সে দেন হি ম্যারেজ টু ইউ। অরিন আকাশ থেকে পড়ার মতো তাকালো তুফাইলের দিকে। তার মানে সে একটু আগে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। তুফাইলের আর দেরি করলো না, মিস ক্যাথিয়ানের থেকে বিদায় নিয়ে নিল। অরিনের মুখ ভার হয়ে আসে। মিস ক্যাথিয়ান তার সব কিছু ছিল। ওই অনাথ আশ্রম, তার একটা বড় বাড়ি, সব ছেড়ে যাওয়ার কথা চিন্তাই করতে নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। রাস্তায় গাড়ি ড্রাইভ করার সময় অরিন বার কয়েক অনেকগুলো প্রশ্ন করেছে তুফায়েলকে, কিন্তু কিচ্ছু বলল না তুফায়েল। তাতে অভিমানের পাল্লা ভারী হয় অরিনের। আকাশে রূপালী থালার মতো একটা চাঁদ উঠেছে। মেসেজের টুং শব্দ শুনে রিয়া ফোন হাতে নিল। কাউকে কল করলো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে হাসি ভেসে আসলো। রিয়া শান্তি পেল, ভীষণ শান্তি। এত হাসি? জি, আপনাকে মনে পড়ছে খুব। তাহলে চলে আসুন, আর না হলে আমাকে নিয়ে যান। নিয়ে যাব, আর কিছুদিন অপেক্ষা করো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে যাব। আরও অপেক্ষা? বেশি দিন না, মাত্র কয়েকটা মাস। মিস ইউ? মিস উঠু। এমন ভাবে আর কিছুক্ষণ কথোপকথন চলল। একসময় রিয়া ঘুমিয়ে পড়ল। ফোনের অপাশের থাকা মানুষটি ঘুমের রাজ্যে বিচরণ করে। আমার খুব কষ্ট হচ্ছে, আপনি কিছু একটা করেন না প্লিজ। কথাটা বলতে বলতে ফুপিয়ে ওঠে তোহা। ভেতরে থাকা একদলা কান্না গলা চেপে ধরেছে। সানের বুকের বা পাশটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয় নারী এভাবে চোখের পানি ফেলছে, তা মোটেও সহ্য হচ্ছে না। প্লিজ তোহা, কেঁদো না তুমি, আমি কিছু একটা করছি। তোহা আগের ন্যায় ফুপাতে ফুপাতে আওড়ালো, আপনি বুঝতে পারছেন না, চাচা চাচি আমাদের বিষয়ে জেনে গেছে এবং কি তিনি ঠিক করেছে কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ে দেবেন। সেই জন্য কাল পাত্রপক্ষ দেখতে আসছে।
সান চমকে ওঠে। কি এত তাড়াতাড়ি কি করে? চাচার এক আত্মীয়, তারা তাদের ছেলের কথা বলেছে। আমি কিছু জানি না, আপনি আমাকে প্লিজ নিয়ে যান, আমি পারবো না এখানে থাকতে। সান তোহাকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলে, তুমি চিন্তা করো না, কাল আমি আসছি দেখা করতে, আর এটাও দেখছি কি করা যায়। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।